আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অফ ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের যে অধ্যায়টার টপিক সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তো সেই অধ্যায়টা কিন্তু ব্যবস্থাপনা প্রক্রিয়ার একদম লাস্টের কাজ হিসেবেই পরিচিত এবং সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এখন স্পেসিফিক্যালি এই অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্ব, অর্থাৎ নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ, কি কি গুরুত্ব আছে এই ব্যবস্থাপনা প্রক্রিয়ার এই কাজটার, সর্বশেষ কাজটার, এবং সেই সাথে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো কি কি। অর্থাৎ নিয়ন্ত্রণ এটা কিন্তু একটা প্রক্রিয়া যেখানে বেশ কিছু ধারাবাহিক কাজ কিন্তু সংগঠিত হয়ে থাকে এবং সেই ধারাবাহিক কাজগুলো ঠিকঠাক ভাবে হওয়ার মাধ্যমেই এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার একদম লাস্টের কাজটা ঠিকভাবে করা পসিবল হয়ে থাকে। তাহলে কি সেই পদক্ষেপগুলো, সেগুলোই এই ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলো পড়াশোনা শুরু করা যাক। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু চিন্তা করো যে প্রতিষ্ঠানের যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়ে থাকে সেই পরিকল্পনাগুলো কতটুকু বাস্তবায়ন করা হয়েছে। যদি বাস্তবায়ন করা পসিবল না হয় তাহলে কেন বাস্তবায়ন করা পসিবল হয়নি। সংশ্লিষ্ট মানুষ যারা আছে, যাদের এই দায়িত্ব ছিল কাজগুলো বা পরিকল্পনাটা বাস্তবায়ন করা, তাদের কোনো ভুলের কারণে হয়নি, নাকি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অন্য কোনো কারণে হচ্ছে যে তোমার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। এই বিষয়গুলো যদি ঠিকঠাক ভাবে যাচাই করা না হয় এবং যেই কারণে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি সেই কারণটা ডিটেক্ট করে যদি সংশোধনমূলক ব্যবস্থাও গ্রহণ করা না হয়ে থাকে, তখন কিন্তু দেখা যায় প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এমত অবস্থায় কিন্তু খুবই স্বাভাবিক প্রতিষ্ঠানে যারা কাজ করছে তারা কিন্তু এর মাধ্যমে অন্যায় সুবিধা লাভ করার চেষ্টা করতে পারে। তাই নিয়ন্ত্রণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলাম, কিন্তু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যেগুলো তোমাদেরকে বুঝতে আরো বেশি হেল্প করবে যে নিয়ন্ত্রণের গুরুত্বগুলো কি কি। তাহলে পয়েন্টগুলোর মধ্যে প্রথমেই বলবো শৃঙ্খলা বিধান। অর্থাৎ নিয়ন্ত্রণের এটা কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব যে এর মাধ্যমে কিন্তু শৃঙ্খলা বিধান করা যায়। কেননা নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু দেখা যায় যে প্রতিষ্ঠানের সকল কাজে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে, যে সংশ্লিষ্ট বিভাগগুলো আছে, তাদের মধ্যে কিন্তু একটা জবাবদিহিতার সৃষ্টি হয়। অর্থাৎ যদি দেখা যায় যে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি, তখন কিন্তু যাদের এই দায়িত্ব ছিল কাজটা করার তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে। তো পরবর্তীতে কিন্তু এই যে জবাবদিহিতার একটা ব্যাপার, এই জবাবদিহি মানসিকতা কিন্তু দেখা যায় যে কর্মীদেরকে আরো বেশি দায়িত্বশীল বা রেসপন্সিবল করে তোলে এবং যদি এইটা না হয়, অর্থাৎ নিয়ন্ত্রণের কাজটা না হয়, তখন দেখা যায় ঠিক উল্টোটা হচ্ছে। অর্থাৎ যার যা ইচ্ছা সে সেভাবে কাজ করছে, প্রতিষ্ঠানে আসছে না, একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তখন দেখা যেত। তাই যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু এইটা নিয়ন্ত্রণ একটা বড় ধরনের গুরুত্ব যে এর মাধ্যমে জবাবদিহিতার সৃষ্টি হয়, যা আলটিমেটলি কর্মীদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে এবং শৃঙ্খলা বিধান নিশ্চিত করে। নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে বিচ্যুতি নির্ণয় সহযোগিতা। অর্থাৎ নিয়ন্ত্রণে কিন্তু এটা অন্যতম একটা উদ্দেশ্য যে এর মাধ্যমে বিচ্যুতি নির্ণয় করা হয়। অর্থাৎ যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে ওই পরিকল্পনাটা কতটুকু বাস্তবায়ন করা গেল এই বিষয়টা কিন্তু নির্ণয় করা হয় বা যাচাই করা হয় বা মেজার করা হয়। এখন কথা হচ্ছে যতটুকু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার মধ্যে কতটুকু বাস্তবায়ন করা গেল, ডিফারেন্সটা কত আদর্শ মানের সাথে তোমার হচ্ছে যে কার্যফলে, এই বিচ্যুতিটা নির্ণয় কিন্তু এই নিয়ন্ত্রণ হেল্প করে থাকে। এবং যদি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তখন কিন্তু খুব দ্রুতই এই বিচ্যুতি পরিমাণটা বের করা যায় এবং বিচ্যুতি কেন ঘটেছে সেটার কারণটাও নির্ণয় করা যায় এবং এই যে প্রবলেমটা যদি শনাক্ত করা যায় যে যার কারণে প্রতিষ্ঠানের পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়নি, তখন কিন্তু খুব ইজিলি সলিউশনও বের করা যায়। কিন্তু যদি আমি আমার প্রবলেমই না বুঝি তাহলে আমি সলিউশন কেমনে বের করব? তো ব্যাপারটা হচ্ছে এরকম নিয়ন্ত্রণের ক্ষেত্রে হয়ে থাকে, তাই না? তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম যে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই সংশোধনমূলক ব্যবস্থাগুলো কি সেই জিনিসগুলো কিন্তু নির্ণয় করা হয় এবং তা নির্ণয়ের জন্য আগে কারণটা খোঁজা হয় যে কেন পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। তো এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের ফলে কিন্তু কর্মীদের মধ্যে একটা জবাবদিহিতার যে ব্যাপারটা বা জবাবদিহিতার একটা মানসিকতা কিন্তু সৃষ্টি হয় এবং তারা কিন্তু স্বেচ্ছাচারী হয়ে ওঠে না, বরং নিজে থেকে তারা কাজগুলো করে ফেলে। এই ধরনের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়। এর ফলে কি হয়, কর্মীরা কাজে কোনো ধরনের ফাঁকিবাজি করে না বা তারা হচ্ছে কাজের ক্ষেত্রে কোনো ধরনেরই উদাসীনতা দেখায় না এবং পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন পসিবল হয়। নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে পরবর্তী পরিকল্পনার মানোন্নয়ন। তো এটা হচ্ছে যে নিয়ন্ত্রণ কিন্তু পরের পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে যখন দেখা হয় যে না পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি,
বিচ্যুতি নির্ণয় করা হয় যখন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে যখন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, বা কেন পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়নি এই কারণটা বের করে যখন হচ্ছে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেই সলিউশন বের করা হয়, তো এই সলিউশনের আলোকে কিন্তু পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে এবং যা অনেকটাই বাস্তব ভিত্তি লাভ করে থাকে। তো এভাবেই পরবর্তী পরিকল্পনার মানটা উন্নয়ন হয় এই নিয়ন্ত্রণের মাধ্যমে, কারণ নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু বের হয়ে আসে যে বেসিক্যালি কেন পরিকল্পনাটা বাস্তবায়ন করা যায়নি এবং এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু পরবর্তী পরিকল্পনাটা প্রণয়ন করা হয়ে থাকে। নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এই গুরুত্বটা কি বলে? এটা হচ্ছে যে যখন কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করার দরকার পড়ে বা বাস্তবায়ন করা হয় প্রতিষ্ঠানে, তখন না এই পরিকল্পনাকে কয়েকটা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। হ্যাঁ, তো যখন পরিকল্পনাটা বাস্তবায়ন করা হচ্ছে এই টাইমে যদি কোনো বিচ্যুতি দেখা দেয় বা এই জিনিসটা বের হয়ে আসে যে না পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা যাচ্ছে না, তখন কিন্তু এটা নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই ধরা পড়ে এবং পরবর্তীতে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যে বিচ্যুতি বের করা হয় বা নির্ণয় করা হয় এবং সেই সাথে সমস্যার প্রকৃতি সম্পর্কে যে দ্রুত জেনে নেওয়া পসিবল হয়, এর ফলে কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা বা কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় এটাও কিন্তু দ্রুত জেনে নেওয়া যায় এবং সেই সাথে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং সেই সাথে তো পরবর্তী যে পরিকল্পনাটা গ্রহণ করা হবে সেখানেও প্রয়োজনীয় সংশোধনী এনে সেটাকেও কিন্তু বাস্তবায়ন উপযোগ করা যায়। তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিষ্ঠানে যদি পরিকল্পনার কাজ বাস্তবায়ন করা না যায় তাহলে কিভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ অনেক বড় একটা ভূমিকা পালন করছে। নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে ফাঁকিবাজি ও প্রলোভন দূরীকরণ। তো যদি এই ধরনের সিচুয়েশন হয় যে কার্যকরী নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা যাচ্ছে না প্রতিষ্ঠানে এবং কর্মীরা সুযোগ পাচ্ছে ফাঁকিবাজি করার, তখন কিন্তু তারা এই সুযোগটা নেয় এবং সেই সাথে কিন্তু তারা অন্যায় সুবিধা লাভেরও চেষ্টা করে। তো যদি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো ঠিকভাবে করা হয়ে থাকে তখন কিন্তু দেখা যায় যে এই ফাঁকিবাজি এবং প্রলোভন এই বিষয়টা কিন্তু তখন কিন্তু প্রতিষ্ঠানে আর উপস্থিত থাকে না, কেননা তখন কিন্তু একটা জবাবদিহিতার বিষয় আসে এবং কর্মীরা তখন চাইলে ফাঁকিবাজিও করতে পারে না এবং অন্যায় সুবিধা লাভেরও চেষ্টা করতে পারে না এবং তাদেরকে এভাবে ফাঁকিবাজি এবং প্রলোভন থেকে বিরত রাখা যায়। কিন্তু নেক্সট যে গুরুত্বটা সেটা হচ্ছে সহজ কর্তৃত্ব অর্পণ। এটা হচ্ছে যদি প্রতিষ্ঠানে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা পসিবল হয় তখন কিন্তু একজন ঊর্ধ্বতন সে তার অধীনস্থ যারা আছে বা অধীন যারা আছে তাদের কাছে সহজেই কর্তৃত্ব অর্পণ করতে পারে, কেননা হয়তোবা সে কর্তৃত্বটা অর্পণ করছে ঊর্ধ্বতন অধস্তনকে, বাট স্টিল ঊর্ধ্বতনের হাতেই কিন্তু এই নিয়ন্ত্রণের রশিটা থাকে এবং অধস্তন কখনোই কিন্তু তখন ঊর্ধ্বতনের প্রতি আনুগত্যহীন হতে পারে না, কেননা কর্তৃত্ব দিচ্ছেন ঊর্ধ্বতন ঠিকই কিন্তু নিয়ন্ত্রণের কাজটা কিন্তু তিনিই করছেন। সো পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেই জিনিসটাও তিনি দেখতে পাচ্ছেন, আবার সেই সাথে কর্তৃত্বটাও কিন্তু সহজে অর্পণ করতে পারছেন বিনা দ্বিধায়, কোনো টেনশন ছাড়াই। তো এইভাবে সহজ কর্তৃত্ব অর্পণও কিন্তু নিয়ন্ত্রণের আরো একটা গুরুত্ব। নেক্সট হচ্ছে নির্বাহী শক্তি ও সময়ের সদ্ব্যবহার। এটা হচ্ছে কি যে সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি আরোপ করা যায় বা প্রতিষ্ঠান যদি বজায় থাকে তখন কিন্তু কাজগুলো ঠিকঠাক ভাবে হয়ে থাকে, কারণ ওই যে কর্মীরা তো তখন ফাঁকিবাজি করে না, তারপর হচ্ছে যে কি কি প্রবলেম আছে পরিকল্পনা বাস্তবায়নে ওই সকল প্রবলেম গুলো কিন্তু সলভ করা হয় নিয়ন্ত্রণের মাধ্যমে বা কিভাবে সলভ করা হয় দিক নির্দেশনাও পাওয়া যায় নিয়ন্ত্রণের মাধ্যমে। তো দেখা যায় আলটিমেটলি কাজগুলো ঠিকঠাক ভাবে কিন্তু সম্পাদিত হচ্ছে বা ঠিকঠাক ভাবে কমপ্লিট হতে পারে। তো এখন যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এই ব্যাপারগুলো নিরীক্ষা করা হয় তখন কিন্তু দেখা যায় যে নির্বাহীকে নিয়ন্ত্রণের কাজে কিন্তু কম সময় দিতে হচ্ছে, তো নির্বাহী কিন্তু ওই সময় অন্য কোনো কাজেও নিজেকে ইনভলভ করতে পারে এবং তখন কিন্তু নির্বাহী তার সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে পারে এবং অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও কিন্তু সময় ব্যয় করতে পারে। তাহলে এভাবেই দেখা যায় যে নিয়ন্ত্রণের বিভিন্ন ধরনের গুরুত্ব কিন্তু রয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ ছাড়া প্রতিষ্ঠানে শৃঙ্খলার সাথে কাজগুলো সম্পাদন করা কিন্তু পসিবল না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং মেগা প্রজেক্টগুলোতে সাধারণত দেখা যায় যে সব কাজ শেষের পরে হচ্ছে যে তোমরা এটা দেখে না যে কতটুকু পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, বরঞ্চ এই মেগা প্রজেক্টগুলোতে তোমার হচ্ছে ধাপে ধাপে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় যাতে করে ঝুঁকিও কমে যায় আবার হচ্ছে যথেষ্ট ফলও লাভ করা যায়। তো এই ছিল নিয়ন্ত্রণের গুরুত্বগুলো। এখন আমরা জানবো যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো সম্পর্কে। এখন নিয়ন্ত্রণ কাকে বলে এটা যদি আমরা চিন্তা করি যে আমার পরিকল্পনা অনুযায়ী কতটুকু কাজ হলো সেই জিনিসটা পরিমাপ করা বা আদর্শ মান অনুযায়ী কতটুকু কাজটা হলো বা আউটপুট পাওয়া গেল সেটা পরিমাপ করা, তারপর হচ্ছে কতটুকু বিচ্যুতি ঘটলো সেই জিনিসটা বের করে এই বিচ্যুতিটা কেন ঘটলো তার কারণটা নির্ণয় করার মাধ্যমে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণের যে অবিরাম প্রক্রিয়া সেটাই কিন্তু নিয়ন্ত্রণ।
এখন এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বেশ কিছু ধারাবাহিক কাজ একটার পর একটা আসতে থাকে, যে কাজগুলোর মধ্যে আর কি একটা কাজের সফলতার উপর ডিপেন্ড করে পরবর্তী কাজটা সফল হবে কিনা। তো এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, এই পদক্ষেপগুলো কিন্তু আমরা এখন জানবো। তাহলে এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজটা হচ্ছে বা প্রথম পদক্ষেপটা হচ্ছে আদর্শ মান নির্ধারণ। অর্থাৎ এই আদর্শ মান নির্ধারণ কাকে বলে? সেটা হচ্ছে এই আদর্শ মান বলতে একটা কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় বা সময় সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বোঝায়। যেমন কোন একটা প্রতিষ্ঠানে হচ্ছে যে তোমার 10 দিনে 100 ইউনিট পণ্য উৎপাদিত হয়, তাহলে এখানে 100 ইউনিট, এটা কিন্তু আদর্শ মান। হ্যাঁ, তো এখন নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যাতে কার্যকরভাবে তোমার সম্পাদন করা যায় সেই জন্য সর্বপ্রথমে কিন্তু এই আদর্শ মানটাই নির্ধারণ করা দরকার পড়ে, এবং এই আদর্শ মানটাই কিন্তু নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবেই কাজ করে। এর মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজটা মূলত শুরু হয়। যদি এটার আরো একটা এক্সাম্পল দেই, যে মনে করো একজন শ্রমিক সে একদিনে হচ্ছে 20 একক পণ্য উৎপাদন করতে পারে, তো তার কিন্তু আদর্শ মান এই 20 একক পণ্য। ওকে, তাহলে এইভাবে আদর্শ মান নির্ধারণ করা দরকার পড়ে একদম ফার্স্টে। এরপরে কার্যফল পরিমাপ, এটা হচ্ছে যে কাজ প্রকৃতপক্ষে কতটা হয়েছে একটা নির্দিষ্ট সময় শেষে তার পরিমাপকে কিন্তু কার্যফল পরিমাপ বলে। তো এটা কিন্তু নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, যে কতটুকু কাজ আসলে সম্পাদিত হয়েছে এই জিনিসটা পরিমাপ করা। আর এক্ষেত্রে কিন্তু আদর্শ মাপের সাথে তোমার হচ্ছে যে সঙ্গতি রেখেই সময় বিবেচনা করেই কিন্তু তোমার এই কার্যফলটা পরিমাপ করা হয়ে থাকে। যেমন একটু আগে আমি বলেছিলাম না যে একজন শ্রমিক তোমার হচ্ছে তার মানে সে হচ্ছে যে তোমার একদিনে 20 একক পণ্য উৎপাদন করতে পারে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একদিন পরে দেখতে হবে যে সে 20 একক পণ্য উৎপাদন করতে পেরেছে কিনা। তো এই যে একটা নির্দিষ্ট সময় তার কাজটা আমি পরিমাপ করছি, সে কতটুকু আউটপুট দিতে পেরেছে এই জিনিসটা পরিমাপ করছি, এটাই হচ্ছে কার্যফল পরিমাপ। বুঝে গেল? তো এটা ছিল নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। তো থার্ড যে এই পদক্ষেপটা সেটা হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা। অর্থাৎ একদম প্রথম ধাপে কিন্তু আমি আদর্শ মান নির্ধারণ করেছিলাম, দ্বিতীয় ধাপে কিন্তু কার্যফল কতটুকু এটা পরিমাপ করেছিলাম, তৃতীয় ধাপে হচ্ছে কিন্তু এই যে আদর্শ মান আর যে সম্পাদিত কার্যফল, যে কার্যফলটা পেলাম এটার মধ্যে তুলনা করতে হবে। হ্যাঁ, যে নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য কিন্তু এটাই, যে ত্রুটি বা বিচ্যুতি এটা বের করার পর বা ক্যালকুলেট করার পর এই বিচ্যুতিটা কমানোর জন্য বা এই বিচ্যুতিটা দূর করার জন্য সংশোধনমূলক ব্যবস্থা কি হবে সেটা গ্রহণ করা। তো এই ক্ষেত্রে কিন্তু আদর্শ মানকে ভিত্তি হিসেবে ধরা হয়ে থাকে, এবং নির্দিষ্ট সময় পর কিন্তু কতটুকু আউটপুট পাওয়া গেল এই জিনিসটাকে আদর্শ মানের সাথে তুলনা করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেট করতে হয় যে আমি কতটুকু কার্যফল পেয়েছি, এটা থেকে আমার আদর্শ মানটা বিয়োগ করে দিতে হয়। যেমন কোন একটা প্রতিষ্ঠানে মনে করো যে 100 একক পণ্য একটা নির্দিষ্ট সময় শেষে উৎপাদন করাটা হচ্ছে আদর্শ মান। এখন পরবর্তীতে দেখা গেল নির্দিষ্ট সময় শেষে হচ্ছে যে তোমার 70 একক পণ্য উৎপাদিত হলো, তাহলে এখানে কি তোমার হচ্ছে কার্যফল কত হলো? 70 একক, এটা থেকে মাইনাস হবে 100 একক পণ্য যেটা ছিল আদর্শ মান, তাহলে কত আসে অ্যান্সার? -30 একক বা -30 একক, এটাই হচ্ছে বিচ্যুতি। ওকে, এখন নেক্সট যে ধাপটা সেটা হচ্ছে বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। অর্থাৎ আদর্শ মানের সাথে তুলনা করার পরে যদি আমি দেখি যে কার্যফলে বিচ্যুতি পাওয়া গিয়েছে, তাহলে বিচ্যুতিটা কেন হলো, কেন এই আগের এক্সাম্পলটা যে আমি দিলাম সেখানে হচ্ছে কেন আদর্শ মানের থেকে 30 একক কম পণ্য উৎপাদন হলো, তো এই জিনিসটা কিন্তু তোমার মূল্যায়ন করা দরকার পড়ে, এবং এটাই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ। তো এটা যদি দেখা যায় যে এরকম বিচ্যুতি খুব একটা উল্লেখযোগ্য না, তখন কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার পড়বে না। কিন্তু যদি দেখা যায় যে আদর্শ মানের সাথে যে রিয়েল আউটপুট এর ডিফারেন্সটা অনেক বেশি, তখন কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু কারণগুলো কি সংশোধনযোগ্য ছিল কিনা বা আগেই বের করা যেত কিনা যে এই প্রবলেমগুলো হতে পারে, তো সেই জিনিসটাও কিন্তু এই পর্যায়ে দেখতে হয়। আর যদি দেখা যায় যে একাধিক কারণের জন্য আসলে বিচ্যুতিটা ঘটেছে, তখন কিন্তু সেই সকল কারণগুলো নির্ণয় করা জরুরি, এবং এই যে কারণে হচ্ছে যে তোমার আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফল এক হতে পারেনি, সেগুলো সংশোধনের জন্য, সেই কারণগুলো সংশোধনের জন্য কতটা সময় দরকার, অর্থ দরকার, কতটুকু ব্যয় করতে হবে, এই জিনিসগুলোও কিন্তু তখন দেখার দরকার পড়ে। মোট কথা কি কি কারণে বিচ্যুতিটা ঘটলো এই জিনিসটা এভাবে বিভিন্ন ভাবে নির্ণয় করা দরকার পড়ে এবং মূল্যায়ন করা দরকার পড়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, এবং এটাই হচ্ছে যে তোমার নিয়ন্ত্রণ প্রক্রিয়ার চতুর্থ পদক্ষেপ। আর লাস্ট যে পদক্ষেপ সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। তো কারণ বের করে ফেলা হলো যে বিচ্যুতি কেন ঘটেছে, তো এই পর্যায়ে এসে একদম লাস্টে
এসে কিন্তু সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়, অর্থাৎ যাতে ফিউচারে এই প্রবলেমগুলো আবার না হয় বা এর কারণে যাতে পরিকল্পনা বাস্তবায়নটা অসম্ভব না হয়ে পড়ে, সেই জন্য কিন্তু সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ব্যবস্থাই গ্রহণ করা যেতে পারে, যেমন হচ্ছে নির্দেশনায় যদি কোনো ত্রুটি থাকে সেটা সংশোধনের জন্য ব্যবস্থা করা যায়, আবার অধীনস্থদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, সেই সাথে যে সকল উপায় উপকরণাদির মাধ্যমে পরিকল্পনাটা বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো আরো বেশি উন্নত মানের করা যায়, বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন ধরনের কার্য ব্যবস্থা গ্রহণ করা যায়, আবার সেই সাথে কিন্তু যে প্ল্যানিংটা সেখানেও বিভিন্ন ধরনের চেঞ্জেস আনা যায়। তাহলে এভাবেই কিন্তু দেখা যায় যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যে পদক্ষেপগুলো এগুলো একটার পর একটা কিন্তু আসতে থাকে, এবং কোনো একটা কাজ যদি ঠিকভাবে না হয়ে থাকে এটার একটা প্রভাব কিন্তু পুরো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যেই পড়ে। এই জন্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কাজগুলো খুবই কেয়ারফুলি করা দরকার। তাহলে আশা করি এই যে টপিকগুলো আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। এই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, যে দেখো একদম ফার্স্টে আদর্শ মান নির্ধারণ করা দরকার পড়েছে, এরপরে কার্যফল পরিমাপ করা দরকার পড়েছে যে আসলে আমার কতটুকু পরিকল্পনা বাস্তবায়ন করা গিয়েছে, এরপরে কিন্তু তুলনা করা দরকার পড়েছে যে কতটুকু ডিফারেন্স আছে আদর্শ মানের সাথে যতটুকু আউটপুট পেলাম তার। এরপরে কিন্তু যদি বিচ্যুতি ধরা পড়ে, যদি দেখা যায় যে না আমার পরিকল্পনা যে কাজ হয়নি বা আদর্শ মান অনুযায়ী হচ্ছে আমি আউটপুট পাইনি, তাহলে কিন্তু ওই কারণগুলো কি সেই কারণগুলো বের করা দরকার পড়ে এবং লাস্টে ওই অনুযায়ী সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার পড়ে। এটাই হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ বলতে বোঝায়। তাহলে লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করি, যে এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আমরা জানলাম, এখানে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি ছিল? কার্যফল পরিমাপ করা ছিল নাকি আদর্শ মানের সাথে যে সম্পাদিত কার্যফল সেটা তুলনা করা ছিল? যাদের মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যে কার্যফল পরিমাপ, তাদের আনসারটা একদম কারেক্ট, কংগ্রেচুলেশনস। তাহলে আশা করি এই ভিডিওতে যে টপিকগুলো আমি আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।